আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। এই অধ্যায়ের উপরে ধারাবাহিক ক্লাসের আজ আমাদের সপ্তমতম ক্লাস এবং আজকের এই ক্লাসে আমরা শিখব সর্বশেষ ধাপ, যে ধাপটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিশদায় বিবরণী শিখেছি, মালিকানা সত্ত্ব বিবরণী শিখেছি এবং আজকের ক্লাসে আমরা সর্বশেষ ধাপটা শিখব, সেটার নাম হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই যে নবম অধ্যায়ের এই যে তিনটা ধাপ, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এই তিনটা ধাপ আপনারা ধারাবাহিকভাবে দেখবেন এবং আমরা আগে যে 6টা ক্লাস আপলোড করেছি, আশা করি খাতা কলম নিয়ে আপনারা সেই 6টা ক্লাস করেছেন। এই সপ্তম ক্লাসে আমরা এই আর্থিক অবস্থার বিবরণী A to Z ইনশাল্লাহ আমরা শিখব। আর এই নবম অধ্যায় সম্পর্কে আমাদের এর গুরুত্ব সম্পর্কে নতুন করে বলার কোনো কিছু নাই। আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগে যে 2টা সৃজনশীল উত্তর করা বাধ্যতামূলক, সেই 2টা সৃজনশীলই কিন্তু নবম অধ্যায় থেকে আসবে। সুতরাং এই নবম অধ্যায়ের উপরেই কিন্তু আপনাদের একদম 20টা মার্ক নির্ভর করতেছে। সুতরাং এই নবম অধ্যায়টা খুব সুন্দর মতন শেখার জন্য ধারাবাহিকভাবে আমাদের যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো ফলো করতে হবে। বিশেষ করে বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, এর যে ডিটেইল একদম A to Z আমরা যে টপিকগুলো আলোচনা করছি সেগুলো অবশ্যই খাতায় নোট করে নেবেন। চলুন আমরা শুরু করি আর্থিক অবস্থার বিবরণী, আমাদের একদম শেষ পর্ব, শেষ ধাপ। এর পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি এই অধ্যায়ের উপরে যথেষ্ট পরিমাণ, মানে যতগুলো সিকিউ বা যতগুলো সাধারণ মানে সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিলে বা বোর্ড প্রশ্ন সমাধান করে দিলে আপনারা খুব সুন্দর মতো নিজে নিজে করতে পারবেন, আমি ততগুলো বোর্ড প্রশ্ন ইনশাল্লাহ আপনাদের সমাধান করে দিতে পারবো। সেটা হতে পারে 5টা, 10টা, 20টা, যে কোনো সংখ্যা হতে পারে। তো অনেকগুলো বোর্ড কোশ্চেন আমরা ইনশাল্লাহ সামনে সমাধান করব। তো স্টে টিউন, আমাদের সঙ্গে থাকুন। চলুন, আর্থিক অবস্থার বিবরণীটা বোঝার জন্য আপনাকে প্রথমে আগে এই জিনিসটা একটু বুঝতে হবে। সেই জিনিসটা কি? হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা সবাই জানি হিসাব সমীকরণ হচ্ছে হলো A = L + E, অ্যাসেট = লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। বাংলায় কি বলে? সম্পদ = দায় প্লাস মালিকানা সত্ত্ব। মানে আপনার প্রতিষ্ঠানে যত টাকার সম্পদ থাকবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে ঠিক তত টাকা হবে। অলরাইট, মানে সম্পদ যে কয় টাকা হবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে সেম টাকাই হবে। এখন সম্পদের ভিতরে আমরা টোটাল 4 ধরনের সম্পদ নিব এবং এটা সিরিয়ালি মনে রাখবো আমরা সবসময়। কেমন? প্রথমে কিন্তু আমরা চলতি সম্পদই দেব, অন্য কোনো কিছু দেব না। প্রথমে কিন্তু আমরা স্থায়ী সম্পদ লিখবো না, প্রথমে কি লিখবো? চলতি সম্পদ। এরপরে আমরা লিখবো হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে আমরা স্থায়ী সম্পত্তি, তারপরে আমরা অলিক সম্পত্তি। এই অলিক সম্পত্তিকে ভুয়া সম্পত্তিও বলা হয়। সুতরাং আপনারা এই যে 4 প্রকার সম্পত্তি, এটা একটু সিরিয়ালি মনে রাখবেন: চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি। এরপরে আসে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। ঠিক আছে, এই দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে টোটাল 3টা শিরোনাম আমরা নিব। প্রথমটা হচ্ছে হলো চলতি দায়, এই যে আমরা লিখেছি চলতি দায়। এই চলতি দায়কে অনেকে কিন্তু স্বল্প মেয়াদী দায়ও বলে। এরপর আমরা লিখেছি দীর্ঘমেয়াদী দায়, এরপর আমরা লিখেছি মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বটা কিন্তু আমরা আগের পর্বে, মানে 6ষ্ঠতম পর্বে কিন্তু আমরা একদম ইন ডিটেইল শিখেছি। ওই 6ষ্ঠতম পর্বে যে মালিকানা সত্ত্বটা আমরা শিখেছি, ওই সেই মালিকানা সত্ত্বের যে উত্তরটা বা সমাপনী যে উদ্ধৃতটা, মানে ওই মালিকানা সত্ত্ব করে আমাদের শেষে যে উত্তরটা বের হয়েছে, ওই উত্তরটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। অলরাইট, তো এরপরে আমরা এই সম্পদের যে অংশটা, এই অংশটা যোগ দিলে যে টাকা হবে, মানে যে অ্যামাউন্টটা হবে, মনে করেন এই সব সম্পত্তিগুলো যোগ দিয়ে হলে 1 লক্ষ টাকা। আমাদের এই দায় ও মালিকানা সত্ত্ব যোগ দিলেও সেই 1 লক্ষ টাকাই কিন্তু হবে। তার মানে এই সম্পদে যে টাকা হবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে যোগ করে সেই একই টাকা হবে। এইখানে যদি টাকা হয় 1 লক্ষ, তাহলে মাস্ট বি, হ্যাঁ, সম্পদ যদি হয় 1 লক্ষ, তাহলে দায় ও মালিকানা সত্ত্ব মিলেও কিন্তু হবে আমাদের 1 লক্ষ টাকা। জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আর্থিক অবস্থার মূল কনসেপ্টটা আপনি বুঝে গেছেন। তবে এখানে একটা অনুরোধ থাকবে, এই সম্পত্তির যে শিরোনামগুলো একটু সিরিয়ালি মনে রাখবেন। প্রথমে চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর হচ্ছে স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি। আর এটা একটু সিরিয়ালি মনে রাখবেন, প্রথমে চলতি দায়, এরপর দীর্ঘমেয়াদী দায়, তারপরে মালিকানা সত্ত্ব। অলরাইট, এই হয়ে গেল আমাদের সম্পত্তি = দায় প্লাস মালিকানা সত্ত্ব। এবার আমাদের চার্টে যদি আমরা একটু খেয়াল করি, এই আর্থিক অবস্থার বিবরণীর যে ছকটা হবে, সেই ছকটা কিন্তু বিশদায় বিবরণীর মতন। প্রথমে বিবরণ, টাকা টাকা টাকা, মানে 3টা টাকার ঘর। কেমন? আর এই ছকটা টানার পরে অবশ্যই কিন্তু উপরে প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এই প্রতিষ্ঠানের নাম
একদম অঙ্কে তোমার যে অঙ্কে যে রেওয়া মিল দেওয়া থাকবে সেই রেওয়া মিলের উপরে দেওয়া থাকবে। তারপর আমরা লিখবো কি আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক বিবরণী না কিন্তু এই অঙ্কের নাম কিন্তু আর্থিক বিবরণী না, আর্থিক অবস্থার বিবরণী। এই যে এখানে কিন্তু অবস্থা লিখে দিয়েছে, এই অধ্যায়ের নাম আর্থিক বিবরণী কিন্তু এই অঙ্কটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। কেমন? এরপর আমরা তারিখ লিখে দিব ডট ডট সালের ডট ডট তারিখে সমাপ্ত বছরের জন্য। এই তারিখটাও তোমার অঙ্কে একদম শুরুতেই দেওয়া থাকবে, সুতরাং ওই তারিখটাই তুমি এখানে দেখে দেখে বসাই দিবা। এবং এই ছকগুলো অবশ্যই অবশ্যই তুমি সুন্দর মতন পেন্সিল দিয়ে টানবে। এবং টাকার ঘর কিন্তু একটা দুইটা তিনটা, টাকার ঘর অবশ্যই কিন্তু তিনটা দিবা, দুইটা দিলে কিন্তু কেটে দিবে। টাকার ঘর কয়টা দিবা বলো? তিনটা। কেমন? আচ্ছা, এবার আমরা একটু দেখে আসি এখানে যেন কি ছিল। এখানে ছিল হচ্ছে প্রথমে হলো সম্পত্তি, তাহলে এই জন্য আমরা এখানে লিখছি সম্পত্তি সমূহ। এখন সম্পত্তির ভিতর কয়টা সম্পত্তি যাবে? টোটাল 4টা সম্পত্তি। এই যে 4টা সম্পত্তি কি কি? চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি। তাহলে প্রথমে আসে চলতি সম্পত্তি। এখন দেখি চলতি সম্পত্তির ভিতরে কোন সম্পত্তিগুলো আসে। তো চলতি সম্পত্তির ভিতর প্রথমে আসতে পারে হাতে নগদ বা নগদ তহবিল, এটা রেওয়া মিলের ভিতরে সরাসরি দেওয়া থাকবে। তো হাতে নগদ বা নগদ তহবিল এটা আমাদের জন্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। আমরা সুন্দর মতন হাতে নগদ বা নগদ তহবিল এই দুইটার যে কোনো একটা থাকবে, এটা লিখে টাকাটা সেকেন্ড কলামে মানে 2 নাম্বার কলামে লিখে দেব। এরপরে ব্যাংক জমা, এটাও আমাদের অঙ্কের রেওয়া মিলের ভিতর সরাসরি লেখা থাকবে। ব্যাংক জমা, ব্যাংকে জমা আমাদের জন্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। সুতরাং ব্যাংক জমার টাকাটা আমরা সুন্দর মতন লিখে টাকাটা আমরা 2 নাম্বার কলামে লিখে দিব। এরপরে আসি হচ্ছে সমাপনী মজুদ পণ্য। এই সমাপনী মজুদ পণ্য এটা কিন্তু সমন্বয়ে থাকবে, এটা কিন্তু রেওয়া মিলে থাকবে না। সমন্বয় বলতে হচ্ছে হলো রেওয়া মিলের নিচে কিছু অন্যান্য তথ্য দেওয়া থাকে, কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকে, ওইখানে দেওয়া থাকবে সমাপনী মজুদ পণ্য। সুতরাং ওই সমাপনী মজুদ পণ্যের যে টাকাটা সেই টাকাটা তুমি 2 নাম্বার কলামে লিখে দিবে। প্রথম কলামে না, 2 নাম্বার কলামে লিখবা। সমাপনী মজুদ পণ্যের টাকা কোন কলামে লিখবা? 2 নাম্বার কলামে। এবার আসো, এই সমাপনী মজুদ পণ্যের অনেক সময় 2টা মূল্য দেওয়া থাকে। সমন্বয়ে বলা থাকবে এরকম যে সমাপনী মজুদ পণ্যের বাজার মূল্য এত টাকা, বিক্রয় মূল্য এত টাকা। বাজার মূল্য মনে করো 50,000 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 60,000 টাকা, এরকম 2টা মূল্য দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে 2টা মূল্য কি আমরা নিব? না, যে কোনো একটা নিব। তাহলে কোনটা নিব? ওই 2টা দরের ভিতরে যেটা ছোট টাকা থাকবে মানে কম টাকা থাকবে সেই টাকাটা নিবা। আমি আবার বলছি, সমাপনী মজুদ পণ্যের যদি 2টা মূল্য দেওয়া থাকে, ওই 2টা মূল্যের ভিতর যেটা কম সেইটা তোমরা এখানে নিবা, সেই টাকাটা এখানে বসাই দিবা। যদি 60,000 আর 50,000 টাকা থাকে তাহলে সমাপনী মজুদ পণ্যের কোন টাকাটা নিবা? 60,000 নিবা নাকি 50,000 নিবা? কমটা নিবা, ছোটটা নিবা, তার মানে 50,000 টাকা নিবা। তাহলে সমাপনী মজুদ পণ্য লিখে এখানে তুমি 50,000 টাকা লিখে দিবা। 60,000 টাকাটা বাদ, ওটার কোনো কাজ নাই, ওটা আসবেই না কোথাও। সবসময় সমাপনী মজুদ পণ্যের ছোট মূল্যটা নিতে হবে। এরপর আসো অব্যবহৃত মণিহারি, এটাও সমন্বয়ে বলে দিবে। সমন্বয়ে যদি বলে দেয় যে অব্যবহৃত মণিহারি এত টাকা, সুতরাং সেই অব্যবহৃত মণিহারিটা তুমি এরকম সেকেন্ড কলামে লিখে দিবে। কেমন? আচ্ছা, এরপর আসো দেনাদার। এই দেনাদারের আরেকটা নাম কি? প্রাপ্য হিসাব বা পুস্তক ঋণ। কেমন? তো এই দেনাদার বা প্রাপ্য হিসাব এইটা রেওয়া মিলের ভিতরে দেওয়া থাকবে। সুতরাং এই যে দেনাদার, এই দেনাদারের টাকাটা তুমি ফার্স্ট কলামে লিখবা, প্রথম কলামে লিখবা। দেনাদারের টাকা কিন্তু সেকেন্ড কলামে যাবে না, দেনাদারের টাকাটা কোন কলামে যাবে বলো? ফার্স্ট কলামে। কারণ প্রায় সময় এই দেনাদারের সঙ্গে কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে, কিছু সমন্বয় থাকে। কি সমন্বয় থাকতে পারে? সমন্বয় বলে দিতে পারে যে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি। সমন্বয় মানে তো বুঝছো, নিচে কি বলা থাকতে পারে? যে দেনাদারে ধারে বিক্রয় হিসাবভুক্ত হয়নি। এখন ধারে বিক্রয় হিসাবভুক্ত হয় নাই, এটা আমাদের দেনাদারের সঙ্গে যোগ করতে হয়। এই জন্য আমরা লিখছি দেনাদারের সঙ্গে যোগ অলিখিত বিক্রয়। কি লিখছি? যোগ অলিখিত বিক্রয়। এই টাকাটা আমরা যোগ করে দিব। কার সঙ্গে যোগ করে দিব? দেনাদারের সঙ্গে যোগ দিয়ে দেব। তাহলে দেনাদারের সঙ্গে অলিখিত বিক্রয় সমন্বয় যদি থাকে সেটা আমরা কি করে দেব? যোগ করে দিব। কেন যোগ করে দেব? কারণ অলিখিত বিক্রয় মানে হচ্ছে হলো কি, আমি বিক্রয় করছি যেটা আমার হিসাবভুক্ত করতে মনে নাই। তাহলে আমি যদি বিক্রি করি, আমি যদি কোনো কিছু ধারে বিক্রি করি, তাহলে আমাদের তো দেনাদার বৃদ্ধি পায়। সুতরাং আমরা অলিখিত বিক্রয়টা দেনাদারের সঙ্গে যোগ করে দিব। এরপরে সমন্বয় যদি নতুন অনাদায়ী পাওনা বা নতুন কুরিন থাকে, সেটা আমরা বিয়োগ করে দিব, একদম লাথি মেরে বিয়োগ করে দিব। আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও যদি সমন্বয় থাকে, এটাও আমরা লাথি মেরে বিয়োগ করে দিব। এখানে মনে রাখার মতন বিষয় যেটা, এই দুইটাই কিন্তু সমন্বয়ে থাকবে। এটাও সমন্বয়ে থাকবে, এটাও সমন্বয়ে থাকবে। এ মানে হচ্ছে হলো সমন্বয়, অ্যাডজাস্টমেন্ট, এটাও সমন্বয়ে থাকবে। এই 3টা জিনিসই সমন্বয়ে থাকবে। তার মানে দেনাদারের সঙ্গে অলিখিত বিক্রয় যোগ করব, আর নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই দুইটা, এই বিয়োগের এই দুইটা আমরা লাস্টের দুইটা বিয়োগ করে দিব। মানে নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বিয়োগ করব। এরপরে যে টাকাটা পাবো এইটা হলো আমাদের নিট দেনাদার। তার মানে দেনাদারের সঙ্গে কিন্তু সবসময় আমাদের কিছু না কিছু কথা বলা থাকবে। আর এই যে কাজগুলো একটু খেয়াল করো, এই যে কাজগুলো, এটা যদি একটাও না থাকে
মনে করো সমন্বয় অলিখিত বিক্রয়ের কথাও বলা নাই, সমন্বয়ে নতুন অনাদায়ী পাওনা বা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনো কিছুই নাই। সেক্ষেত্রে কি করব, দেনাদারের টাকাটা টুপ করে সেকেন্ড কলামে লিখে দিব। তার মানে কি, দেনাদারের সঙ্গে যদি এই সমন্বয়গুলো না থাকে, এই তিনটা সমন্বয় যদি না থাকে, তাহলে দেনাদারের টাকাটা ফার্স্ট কলামে কাজ না করে সরাসরি সেকেন্ড কলামে বসিয়ে দেব। তা দেনাদারের টাকাটা আমরা ফার্স্ট কলামে কখন লিখব, যখন এই সমন্বয়গুলোর যে কোনো কাজ থাকবে বা এই তিনটার কোনো কাজ যদি থাকে, তখনই আমরা দেনাদারের টাকাটা আমরা ফার্স্ট কলামে লিখবো। কেমন? আচ্ছা, এরপরে যদি একটু খেয়াল করি, হ্যাঁ, এরপরে আছে হচ্ছে প্রাপ্য বিল। এটাও একদম তোমার রেওয়া মিলের ভিতরে সরাসরি দেওয়া থাকবে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোটস। ঠিক আছে, তো এই প্রাপ্য বিলের টাকাটা তুমি সেকেন্ড কলামে লিখবে, কারণ এটা আমাদের চলতি সম্পদ। সকল প্রকার অগ্রিম খরচ, যে কোনো প্রকার খরচ যদি আমরা অগ্রিম পরিশোধ করি, এটা আমাদের জন্য একটা চলতি সম্পদ। যেমন আমরা যদি ভাড়া অগ্রিম দেই, মনে করো আমরা হচ্ছে 2 মাসের ভাড়া অগ্রিম দিলাম, ঠিক আছে, কিংবা আমরা যদি বেতন অগ্রিম দেই, যে কোনো খরচ, যে কোনো প্রকার খরচ যদি আমরা অগ্রিম পরিশোধ করি, তখন সেটা আমাদের চলতি সম্পদ হয়ে যায়। এই জন্য বলছি সকল প্রকার অগ্রিম খরচ আমাদের এই চলতি সম্পদের ভিতরে আসবে, এবং টাকাটা আমরা অবশ্যই সেকেন্ড কলামে লিখবো। বকেয়া বিনিয়োগের সুদ, দেখো রেওয়া মিলের ভিতরে অনেক সময় এরকম থাকে, যে 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা। এখন মনে রাখবা, এই যে 10%, এই 10% হচ্ছিল এই 1 লক্ষ টাকা বিনিয়োগের সুদ। তাহলে এই 1 লক্ষ যদি 10% করি, তাহলে কয় টাকা পাই? 1 লক্ষ 10% করলে হয় 10,000 টাকা। এই 10,000 টাকা হলো বিনিয়োগের সুদ। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকা অবশ্যই আমরা এখানে নিব। সেটা হচ্ছে কোথায়? সেই বকেয়া বিনিয়োগের সুদটা হচ্ছে আমরা এখানে নিব। কত টাকা নিব? অবশ্যই হচ্ছে আমাদের এই যে 10% করে যে টাকাটা বের হবে, সেই টাকাটা মূলত আমরা এখানে নিব। কত টাকা? 10,000 টাকা। তাহলে এই বকেয়া বিনিয়োগের সুদ আমাদের জন্য একটা কি সম্পদ? চলতি সম্পদ। এভাবে আমরা হচ্ছে চলতি সম্পদগুলো যোগ দিব। কেমন? এই যে এখানে যতগুলো চলতি সম্পদ আছে সবগুলো আমরা যোগ দিয়েছি। এই যে এই সেকেন্ড কলামে যতগুলো চলতি সম্পদ আছে, সব চলতি সম্পদগুলো আমরা যোগ দিয়ে এখানে আমরা মোট চলতি সম্পদের টাকাটা লিখব। ঠিক আছে, এরপরে আমাদের দেখো চার্টে কি ছিল, চলতি সম্পদের পরে কি ছিল? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে এবার আমাদের নিতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তো আসি দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে কি আসবে, যদি একটু খেয়াল করি, এই যে একটু খেয়াল করি, দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে একদম রেওয়া মিলের ভিতরে সরাসরি লেখা থাকবে 10% বিনিয়োগ বা 5% বিনিয়োগ, এরকম সরাসরি লেখা থাকবে। এই বিনিয়োগের টাকাটা তুমি এইভাবে লিখবা, 10% বিনিয়োগ বা 5% বিনিয়োগ, যেটা লেখা থাকুক, বা 8% বিনিয়োগ, এরকম একটা পার্সেন্ট দিয়ে বিনিয়োগ লেখা থাকবে, বা শুধু বিনিয়োগ লেখা থাকতে পারে। তো রেওয়া মিলের ভিতরে যে বিনিয়োগটা আছে, ওই বিনিয়োগটাই হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ভিতরে আসবে। তো আমরা ওই বিনিয়োগটা সরাসরি একদম থার্ড কলামে লিখে দিব। তাহলে বিনিয়োগের টাকাটা একদম ডাইরেক্ট কোন কলামে যাবে বলো? থার্ড কলামে চলে যাবে। কেমন? এখন সবসময় কি বিনিয়োগ লেখা থাকবে? জি না, মাঝে মাঝে ওইখানে সঞ্চয়পত্র লেখা থাকতে পারে। বিনিয়োগের আরেকটা নাম হচ্ছে লগ্নি করা বা ইনভেস্ট করা। তো বিনিয়োগের আরেকটা নাম কি? লগ্নি। তার মানে লগ্নি যদি বলা থাকে, সেটাও আমরা লিখে থার্ড কলামে লিখবো। বা সিকিউরিটিস যদি লেখা থাকে, সেটাকেও আমরা বিনিয়োগ ধরে নিব। এখন এইগুলোর যে কোনো একটা লেখা থাকবে, হয় বিনিয়োগ লেখা থাকবে, হয় সঞ্চয়পত্র লেখা থাকবে, না হয় লগ্নি লেখা থাকবে, না হয় সিকিউরিটিজ লেখা থাকবে। এইগুলোর যে কোনো একটা লেখা থাকবে। তো ম্যাক্সিমাম টাইমে বিনিয়োগ লেখা থাকে। তো ওই বিনিয়োগের যে টাকাটা, সেই টাকাটা একদম ধরে থার্ড কলামে লিখে দিতে হবে, একদম 3 নম্বর, একদম সবার লাস্টে লিখতে হবে। তাহলে বিনিয়োগের টাকাটা একদম কোন কলামে যাবে বলো? 3 নম্বর কলামে। এরপর আসো স্থায়ী সম্পত্তি। বিনিয়োগের পরে কিন্তু আমাদের ছিল স্থায়ী সম্পত্তি। এই যে 3 নম্বরে ছিল স্থায়ী সম্পত্তি। আমরা এখন সম্পদ অংশের কাজ করতেছি, তো এর ভিতরে কি আছে? স্থায়ী সম্পত্তি। তো আমরা স্থায়ী সম্পত্তির ভিতরে যদি একটু খেয়াল করি, প্রথমে আমরা নিয়েছি মেশিন বা যন্ত্রপাতি বা মেশিন। এই যন্ত্রপাতি বা মেশিন, এটা রেওয়া মিলের ভিতরে একদম সরাসরি দেওয়া থাকবে, একদম সরাসরি লেখা থাকবে। তাহলে যন্ত্রপাতি বা মেশিন, এগুলো আমাদের জন্য স্থায়ী সম্পত্তি। এই টাকাটা আমরা ফার্স্ট কলামে লিখবো। যন্ত্রপাতি বা মেশিন থেকে সমন্বয়ে যদি কোনো প্রকার অবচয় ধার্য করার কথা বলে, সেটা আমরা এখান থেকে বিয়োগ করব। এবং কি নামে বিয়োগ করব? মাইনাস পুঞ্জীভূত অবচয় নামে বিয়োগ করব। তার মানে যন্ত্রপাতি বা মেশিন থেকে আমরা পুঞ্জীভূত অবচয় বিয়োগ করব। বিয়োগ করলে যে টাকাটা হয়, সেই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখে দিব। সেম ভাবে যত প্রকার স্থায়ী সম্পত্তি আছে, যেমন দালান কোঠা,
যেমন হচ্ছে দালান কোঠা বা হচ্ছে আসবাবপত্র বা হচ্ছে অফিস সরঞ্জাম, কেমন, এগুলো সব হচ্ছে হলো ইজারা সম্পত্তি, এগুলো সব হচ্ছে হলো আমাদের জন্য কি স্থায়ী সম্পত্তি। তো দালান কোঠা থেকে যদি এরকম কোনো অবচয় থাকে, সেই অবচয়টা আমরা কি করব, বিয়োগ করে দিব। এবং কি নামে বিয়োগ করব, পুঞ্জীবিত অবচয়। এখানে অনেকে আমরা ভুলে কি করি, লিখি মাইনাস অবচয়। এখান থেকে অবচয় বিয়োগ করলে হবে না, এখানে লিখতে হবে পুঞ্জীভূত অবচয়। আমি আবার বলছি, এখানে শুধু অবচয় বিয়োগ করলে হবে না, এখানে বিয়োগ করতে হবে পুঞ্জীবিত অবচয়। এখানে কি লিখবো বলেন, পুঞ্জীবিত অবচয়। এটাকে অবচয় সঞ্চিতও বলে, বাট পুঞ্জীবিত অবচয়ই লিখতে হবে বা অবচয় সঞ্চিতই লিখতে হবে, শুধু অবচয় লেখা যাবে না। আমি আবার বলছি, শুধু অবচয় লেখা যাবে না। তাহলে দালান কোঠা থেকে পুঞ্জীবিত অবচয় আমরা বিয়োগ করে টাকাটা সেকেন্ড কলামে লিখবো। আবার আসবাবপত্র যদি থাকে, ওইখানেও যদি অবচয় ধার্য করতে বলে, পুঞ্জীবিত অবচয় বিয়োগ করে আমরা টাকাটা সেকেন্ড কলামে লিখবো। অফিস সরঞ্জাম যদি থাকে, এটাও আমাদের জন্য স্থায়ী সম্পত্তি, ওইটা থেকে পুঞ্জীবিত অবচয় বিয়োগ করে টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখবো। এবং সর্বশেষ অঙ্কের ভিতর যদি ইজারা সম্পত্তি থাকে, তো ইজারা সম্পত্তি কিভাবে থাকে, মোস্ট অফ দ্য টাইম ইজারা সম্পত্তি এইভাবে থাকে, মনে করে এরকম লেখা থাকে ইজারা সম্পত্তি, ইজারা সম্পত্তি লিখে ব্র্যাকেটে এরকম লেখা থাকে 10 বছর, ঠিক আছে, 10 বছর বা 5 বছর, এরকম একটা বছর লেখা থাকে এবং টাকা দেওয়া থেকে মনে করো 1 লাখ টাকা। তাহলে 10 বছরের জন্য 1 লক্ষ টাকা, তাহলে 1 লক্ষরে যদি 10 দিয়ে ভাগ দেই তাহলে কয় হাজার টাকা হয়, 10,000 টাকা হয়। তাহলে এই 10,000 টাকা হচ্ছে 1 বছরে খরচ হয়ে গেছে। ইজারা সম্পত্তি মানে হচ্ছে তুমি একটা সম্পত্তি ভাড়া করছো, 10 বছরের জন্য ভাড়া করছো 1 লাখ টাকা দিয়ে। এখন প্রতি বছর ওইখান থেকে 10,000 টাকা করে কি হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। ওই যে খরচ হয়ে যাচ্ছে যেটা, ওইটাই হচ্ছে ইজারা সম্পত্তির অবলোপন, ঠিক আছে, এক ধরনের অবচয় আর কি। তো আমরা ইজারা সম্পত্তি থেকে ইজারা সম্পত্তির অবলোপনটা অবশ্যই কি করে দিব, বিয়োগ করে দিব। ইজারা সম্পত্তি থেকে, এখানে কিন্তু আবার পুঞ্জীবিত অবচয় লেখা যাবে না, ইজারা সম্পত্তি থেকে অবলোপনটা বিয়োগ করতে হবে। কার অবলোপন, ইজারা সম্পত্তির অবলোপন। কিভাবে করব একটু আগে দেখাইছি, ওই যে 1 লক্ষরে 10 দিয়ে ভাগ দিয়ে 10,000 টাকা, তার মানে এখানে ইজারা সম্পত্তি লিখবো 1 লাখ টাকা, ওইটার থেকে 10,000 টাকা বিয়োগ, তাহলে 1 লাখের থেকে 10,000 বিয়োগ করলে ইজারা সম্পত্তি থাকে 90,000 টাকা। ওইটাই এখন আমাদের অ্যাকচুয়ালি ইজারা সম্পত্তি। এবার আমরা যদি এইগুলো একটু যোগ করি, মানে এই স্থায়ী সম্পত্তিগুলোকে যদি যোগ করি, যোগ করলে মানে এই সেকেন্ড কলামের টাকাগুলো যোগ করলে আমরা যে টাকাটা পাবো, এটা হচ্ছে আমাদের মোট স্থায়ী সম্পত্তি। এবং সর্বশেষ কি ছিল, সর্বশেষ ছিল আমাদের হচ্ছে হলো অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। এটা ইউজুয়ালি অঙ্কে খুব বেশি থাকে না, জাস্ট দুইটা ইজারা সম্পত্তির কথা তোমরা একটু মাথায় রাখবে। সরি, দুইটা ইজারা সম্পত্তি, দুইটা ভুয়া সম্পত্তির নাম তোমরা মাথায় রাখবে, আমি ভুল বলেছি, দুইটা ভুয়া সম্পত্তির নাম তোমরা একটু মাথায় রাখবে কষ্ট করে। সেই দুইটা ভুয়া সম্পত্তি কি কি, একটা হচ্ছে হলো প্রাথমিক খরচ, এটা যদি অঙ্কের ভিতরে থাকে এবং এটা রেওয়া মিলের ভিতর দেওয়া থাকবে যদি থাকে আর কি, তো এই প্রাথমিক খরচের টাকাটা সেকেন্ড কলামে লিখে দিবা। আর যদি অঙ্কের ভিতরে বিলম্বিত বিজ্ঞাপন থাকে, বিলম্বিত বিজ্ঞাপন, বিজ্ঞাপনের বিলম্বিত যে অংশটুকু, এটা সমন্বয়ে বলে দিবে যে এত টাকা বিলম্বিত বিজ্ঞাপন বা এত অংশ বিলম্বিত বিজ্ঞাপন। তো এই বিলম্বিত বিজ্ঞাপনের যে টাকাটা, ওইটা হচ্ছে আমাদের অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। তো এই বিলম্বিত বিজ্ঞাপনের টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখবো। এবার হচ্ছে এই দুইটা ভুয়া সম্পত্তির যোগ দিয়ে আমরা টাকাটা থার্ড কলামে লিখবো, সরি হ্যাঁ থার্ড কলামে লিখবো। এবার আমরা কিন্তু 4 ধরনের সম্পত্তি অলরেডি বের করে ফেলছি। সেই 4 ধরনের সম্পত্তি কি কি যদি একটু খেয়াল করি, এই যে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল চলতি সম্পত্তি, এই যে সেকেন্ড কলাম সব যোগ দিয়ে এই যে সবুজ রঙে লিখছি, এটা হলো চলতি সম্পত্তি। এরপরে আমরা কি লিখেছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যার ভিতরে শুধু একটা আইটেম আসবে এইগুলোর ভিতর থেকে, এই যে আমরা সবুজ কলামে একদম থার্ড কলামে লিখছি সবুজ কালিতে। এরপর আমরা লিখছি স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কোনগুলো হইতে পারে, এই যে এইগুলো হইতে পারে স্থায়ী সম্পত্তি, এই যে যন্ত্রপাতি, দালান কোঠা, এগুলো আর কি। এই যে স্থায়ী সম্পত্তিগুলো, এগুলো আমরা কোন কলামে লিখছি, সব সেকেন্ড কলামের গুলো যোগ দিয়ে থার্ড কলামে। তবে স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা পুঞ্জীবিত অবচয়গুলো অবশ্যই অবশ্যই কি করে দিব, বিয়োগ করে দিব। এই যে পুঞ্জীবিত অবচয়গুলো আমরা অবশ্যই অবশ্যই কি করে দিব, বিয়োগ করে দিব। আর ইজারা সম্পত্তি থেকে অবলোপনটা আমরা বিয়োগ করব, ঠিক আছে, অলরাইট। সর্বশেষ অলিক সম্পত্তি। অলিক সম্পত্তির ভিতর দুইটা আসবে, একটা হলো প্রাথমিক খরচ আর একটা হলো বিলম্বিত বিজ্ঞাপন। যোগ দিয়ে আমরা এই যে সবুজ কালি দিয়ে থার্ড কলামে লিখছি। এই 4টা যে সম্পত্তি, এবার থার্ড কলামে এই যে 4টা সম্পত্তি সব যোগ দিলে যে টাকাটা হবে, এই যে লাল রং দিয়ে লিখছি, এইটার নাম আমাদের হচ্ছে মোট সম্পত্তি। এখন এই মোট সম্পত্তি যে টাকাটা আমাদের হবে, এই যে আমি একটু আগেই তোমাদের বলেছি, এইগুলো সব যোগ দিলে আমরা পাবো মোট সম্পত্তি। এই যে 4টা সম্পত্তি, এই 4টা সম্পত্তি যোগ দিলে আমরা পাবো কি, মোট সম্পত্তি। এবং এই মোট সম্পত্তির যে টাকাটা হবে, দায় ও মালিকানা সত্ত্ব মিলে অবশ্যই সেম একই টাকা হবে। তো চলো দায় ও মালিকানা সত্ত্বের ভিতর কি কি আছে, তো প্রথমে আছে হচ্ছে চলতি দায়। দেখো এখানে কিন্তু চলতি সম্পদ দিয়ে শুরু, এখানে চলতি দায় দিয়ে শুরু, তাহলে এখানে আমরা চলতি দায় দিয়ে শুরু করে দেখি চলতি দায়ের ভিতরে কি কি আছে। আমরা যদি একটু যাই,
আচ্ছা, এবার আমরা হলো এর ভিতরে আমরা নিছি দায় ও মালিকানা সত্ত্ব, দ্বিতীয় অংশ শুরু করছি আমরা, ঠিক আছে? প্রথম অংশ শেষ, প্রথম অংশ আমাদের ডান, এই যে কমপ্লিট, মোট সম্পত্তি অংশ শেষ। এবার আমাদের হলো দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের ভিতর সর্বপ্রথম কি দায় আসবে? চলতি দায়। এখন চলতি দায় কোনগুলো, এগুলো আমাদের একটু জানতে হবে। প্রথমে আসে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, এটা একদম রেওয়ামিলের ভিতর সরাসরি লেখা থাকবে, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমা না কিন্তু, ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংকে যে টাকা জমা ছিল তার থেকে অতিরিক্ত উত্তোলন করছে, তো এটা আমাদের জন্য একটা চলতি দায়। তো ব্যাংক জমাতিরিক্ত টাকা আমরা সেকেন্ড কলামে নিব। প্রদেয় বিল মানে যে বিলের অর্থ আমাদের দিতে হবে, আরেকটা নাম হচ্ছে প্রদেয় নোটস, এটাও সরাসরি রেওয়ামিলের ভিতরে দেওয়া থাকবে, এটা আমাদের জন্য চলতি দায়। টাকাটা আমরা কোন কলামে লিখবো? সেকেন্ড কলামে। সকল প্রকার বকেয়া খরচ, যে কোনো প্রকার খরচ, মানে খরচ যদি বকেয়া বাঁধানো হয়, মানে খরচ যদি আমরা প্রদান না করি, এটা আমাদের জন্য একটা চলতি দায়। খরচ যদি আমরা প্রদান না করি বা বকেয়া রাখি, এটা আমাদের জন্য কি দায়? চলতি দায়। তাহলে সকল প্রকার বকেয়া খরচ, কেমন বকেয়া খরচ হতে পারে? ভাড়া বকেয়া হতে পারে, বেতন বকেয়া হতে পারে, যে কোনো প্রকার খরচ বকেয়া, এটা আমরা সেকেন্ড কলামে নিব। কেমন? এটা আমাদের জন্য চলতি দায়। এরপর হচ্ছে পাওনাদার। পাওনাদার এর আরেকটা নাম হলো প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। তো এই পাওনাদার আমাদের জন্য একটা কি? চলতি দায়। তো পাওনাদারটাকে আমরা ফার্স্ট কলামে লিখবো, এবং সমন্বয়ে যদি ধারে ক্রয় থাকে, যে অলিখিত ক্রয় বা এরকম লেখা থাকে যে ধারে ক্রয় হিসাবভুক্ত হয় নাই, ওইটা আমরা সমন্বয়ে যে ধারে ক্রয় যেটা থাকবে ওইটা আমরা পাওনাদারের সঙ্গে যোগ দিয়ে দিব, ঠিক আছে? দেনাদারের সঙ্গে যেমন অলিখিত বিক্রয় যোগ করেছিলাম, পাওনাদারের সঙ্গে ঠিক ধারে ক্রয় আমরা কি করব? যোগ করব। এবার যোগ করলে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা সেকেন্ড কলামে লিখে দেব। এবার অগ্রিম আয়, বা এটা আরেকটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। অগ্রিম আয়ের আরেকটা নাম কি? অগ্রিম আয়ের একটা নাম হচ্ছে অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয় যদি থাকে, এটা আমরা সরাসরি সেকেন্ড কলামে নিয়ে নেব। এবার হচ্ছে আমরা এই যে চলতি যে দায়গুলো, এই চলতি দায়গুলো আমরা যদি যোগ দেই, এই চলতি দায়গুলো যদি যোগ দেই, তাহলে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা এই কলামে লিখে দিব। ওইটা হচ্ছে আমাদের মোট চলতি দায়। এই পেয়ে গেলাম আমরা হচ্ছে চলতি দায়। এরপরে আছে হচ্ছে কি? চলতি দায়ের পরে ছিল হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই যে 2 নম্বরে ছিল দীর্ঘমেয়াদী দায়। তো দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে কি আসে? দীর্ঘমেয়াদী দায়ের ভিতরে ঋণ, বন্ধকি ঋণ বা ব্যাংক ঋণ। ঋণ, ঋণ মানে হলো আমরা কোথা থেকে একটা টাকা ধার করছি। বন্ধকি ঋণ মানে হলো ওই ঋণ আর বন্ধকি ঋণ একই কথা। বন্ধকি ঋণ মানে হচ্ছে কোনো কিছু বন্ধক রেখে ঋণ নেওয়া, যেমন গুরুত্বপূর্ণ কোনো দলিল, গয়নাগাটি বা গুরুত্বপূর্ণ কোনো কিছু কারো কাছে বন্ধক রেখে, জমা রেখে যদি লোন করি বা ঋণ করি, ওইটাকে বলে বন্ধকি ঋণ। মানে ঋণ বন্ধকি ঋণ একই কথা। আর ব্যাংক ঋণ মানে হলো ব্যাংক থেকে সরাসরি ঋণ গ্রহণ করা। এখন এই তিনটার যে কোনো একটা থাকবে, হয় লেখা থাকবে ঋণ, এটা সরাসরি রেওয়ামিলের ভিতর লেখা থাকবে, হয় লেখা থাকবে ঋণ, না হলে লেখা থাকবে ব্যাংক ঋণ, না হলে লেখা থাকবে বন্ধকি ঋণ। এই তিনটার যে কোনো একটা লেখা থাকবে, এই তিনটার যে কোনো একটা লেখা থাকবে। তো যেটাই লেখা থাকুক না কেন, সেটা আমাদের জন্য দীর্ঘমেয়াদী দায়। কি দায়? দীর্ঘমেয়াদী দায়। তো সেই দীর্ঘমেয়াদী দায়ের টাকাটা আমরা একদম থার্ড কলামে লিখবো। দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকাও কিন্তু আমরা একদম থার্ড কলামে লিখছিলাম, আর দীর্ঘমেয়াদী দায়ের টাকাটাও আমরা একদম থার্ড কলামে লিখবো ইনশাল্লাহ। এবার হচ্ছে সর্বশেষ হচ্ছে মালিকানা সত্ত্ব ছিল কিন্তু আমাদের। এই যে সর্বশেষ কি ছিল? মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বটা কিন্তু অলরেডি আমরা করেছি। তো মালিকানা সত্ত্বের ভিতর কোন উপাদানগুলো যায় এটা কিন্তু আমরা অলরেডি জানি। তো সেই মালিকানা সত্ত্বের যে উদ্ধৃতটা বা মালিকানা সত্ত্বটা যদি আমরা না করে থাকি, তাহলে এখানে আমরা করব। মালিকানা সত্ত্ব তোমরা সবাই জানো, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন প্লাস মূলধনের সুদ প্লাস নিট লাভ মাইনাস নিট ক্ষতি মাইনাস উত্তোলন নগদ পণ্য মাইনাস উত্তোলন সুদ মাইনাস জীবন বীমা মাইনাস আয়কর প্লাস সাধারণ সঞ্চিতি। এই যে মালিকানা সত্ত্ব যেটা, ওইটাই মূলত এখানে করতে হবে, বা মালিকানা সত্ত্বের যে উত্তরটা, সেই উত্তরটা এখানে লিখতে হবে। এই জন্য আমরা লিখছি মালিকানা সত্ত্ব, লিখছি মালিকানা সত্ত্বের সমাপনী উদ্ধৃত। এই মালিকানা সত্ত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মালিকানা সত্ত্ব যদি তুমি না পারো, তাহলে কিন্তু এই আর্থিক অবস্থার বিবরণী তোমার জন্য কঠিন হয়ে যাবে, এটা কিন্তু তুমি পারবে না। সুতরাং ধাপে ধাপে শিখতে হবে। প্রথম ধাপ বিশদায় বিবরণী ভালো মতন পারতে হবে, তারপর মালিকানা সত্ত্ব খুব সুন্দর মতন পারতে হবে, এরপরে যে হচ্ছে এই সর্বশেষ ধাপ আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। সুতরাং এগুলো কিন্তু চেইনের মতন, প্রত্যেকটার উত্তর কিন্তু প্রত্যেকটার উত্তরে যে লাগতেছে, মানে দরকার হচ্ছে। সুতরাং আগের ধাপটা ভুল হইলে পরের ধাপটা কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য ওই যে মালিকানা সত্ত্ব আমরা করছি, ওইটার যে সমাপনী উদ্ধৃত বা ওইটার যে উত্তর ছিল, সেই উত্তরটা আমরা এখানে লিখে দিব। এবার হচ্ছে এই যে তিনটা আইটেম, এই তিনটা আইটেম যখন আমরা যোগ দিব, যোগ দিলে আমাদের এইরকম পরীক্ষা হলে আমরা এরকম করব, একটা ভাব চলে আসবে যখন আমাদের দুই সাইড মিলে যাবে। কোন দুই সাইড মিলে যাবে? এই যে খেয়াল করো সবাই, এই যে এই সম্পদ অংশ এবং দায় ও মালিকানা সত্ত্ব অংশ যখন মিলে যাবে, তখন পরীক্ষা হলে তোমরা একদম শাহরুখ খান হয়ে যাবে। এই কি শান্তি। অলরাইট, তো এটা আমি তোমাকে একটু এইখানে দেখাই দিই। আমাদের জাস্ট এখানে একটু খেয়াল করো, আমি একটু মিনিমাইজ করে দেখাই দিই তোমাদের।
এই যে আমি একটু ছোট করে দেখাই দিচ্ছি, এটা অনেক বড়। এই যে একটু তোমাদের জন্য দেখা খুব কঠিন হয়ে যাচ্ছে, হ্যাঁ, তারপরও একটু খেয়াল করো, একটু খেয়াল করো, দেখো দেখো বোঝা যায় কিনা, একটু খেয়াল করো। এই যে ঠিক আছে, একটু খেয়াল করো। এই যে এই অংশ আর এই অংশ মিলে যাবে, মোট সম্পত্তি অংশ, দায় ও মালিকানা সত্ত্ব অংশ মিলে যাবে। মিলে গেলেই কিন্তু অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, অলরাইট। এই যে দেখো, এই হচ্ছে হলো মোট সম্পত্তি যে টাকা আসবে। এই যে 4টা ধাপ। প্রথমে আছে কি, প্রথমে আছে হচ্ছে হলো চলতি সম্পত্তি, রাইট? প্রথমে আছে কি, চলতি সম্পত্তি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্থায়ী সম্পত্তি, অলিক সম্পত্তি, এইগুলো আসবে। এর বাইরে কিছু আসবে না, এগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। যোগ দিলে আসবে কি, মোট সম্পত্তি। এরপর আসো দ্বিতীয় অংশ। দ্বিতীয় ধাপ হচ্ছিল কোনটা, এই যে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বের ভিতরে কি আসবে, চলতি দায় আসবে, দীর্ঘমেয়াদী দায় আসবে, মালিকানা সত্ত্ব আসবে। এই যে এগুলো সব, এই 3টা যোগ দিলে আমরা যে টাকাটা পাবো এটার নাম হচ্ছে মোট দায় ও মালিকানা সত্ত্ব। অঙ্ক পরীক্ষা হলে এইভাবে মিলাই আসবা। নাম তো শোনাই হোগা, শরীফুল ইসলাম। তো আমাদের কিন্তু ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর মতন কিন্তু আমরা এটা যেভাবে তোমাদের কথা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ রাখতে পারছি সেভাবে। আমাদের কিন্তু আর্থিক বিবরণীর সিরিজটা শেষ হলো। এখন তোমাদের সিকিউ সলভ করা শুরু হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এমন ভাবে সিকিউ সলভ করবো, একদম ধরে ধরে সিকিউ সলভ করবো। সিকিউ কমপ্লিট করার পরে তোমার মনের ভিতরে একটা মানে আনন্দ জাগবে, তোমার এটা মনে হবে যে না, আমি একটু আর্থিক বিবরণী নিজে করব, আমি একটু করে একটু উত্তর মিলাবো। তুমি আনন্দ পেতে বাধ্য, তুমি আমার সঙ্গে জাস্ট সিকিউ গুলো সলভ করো। উইশ অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।